আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কি অবস্থা? বাহ, 15 জন শুরুতেই ভালো লাগতেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। জুই জুই হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়াফি হ্যাঁ ভালো আছি। শোনা ক্লাস 9 না? ক্লাস 9 এর অ্যাক্টিভ বাচ্চারা সবাই আছে। এই ওই দিন তো তোমরা গেমে জিতে গেছিলা, সবাই দেখলাম অ্যাক্টিভ ছিলা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আরিফা। আর একটু আসুক, আর কয়েকজন মনে হয় আসবে, বুঝছো? 20 জন হোক তারপর শুরু করি। ভালো আছিস না আলিফ? আজকে আজকে দেখবো আচ্ছা শোনো, আজকে হচ্ছে তোমাদের একটু ফ্ল্যাশব্যাক দিয়ে দিই। কি করবো, আজকে আমাদের লাইভ ক্লাস আছে না 9:30টার দিকে। তো আজকে হচ্ছে আমি ম্যাথ গুলা বুঝছো অর্ধেক অর্ধেক করে করব। এমসিকিউ থাকবে, এমসিকিউ গুলাও জাস্ট দেখাই দিব। তো তোমরা হচ্ছে কমেন্ট করবা যে দেখা যাবে যে মানে ক্লাস 10 এর বাচ্চারা বেশি আগে কমেন্ট করে না ক্লাস 9 এর বাচ্চারা বেশি আগে কমেন্ট করে, মানে কার অঙ্কটা বেশি আগে আগে হয়, বুঝছো? সলিউশন আমার আগে করে ফেলবা। এই ক্লাস না, এই ক্লাস তো জাস্ট আমরা সবাই মিলে করতেছি। তো হচ্ছে 9:30 যে লাইভ ক্লাসটা হচ্ছে দেখবো যে মানে একবার হাতে কলমে হয়ে যাবে। হ্যাঁ, অর্ধেক ম্যাথ করে দিব। গতির গতির তো সবাই বস হয়ে গেছে আমি জানি। তো দেখবো যে হচ্ছে কার কমেন্ট আগে যায়, মানে কত বেশি কমেন্ট হয়। আর পাশাপাশি লিখে দিবা যে ক্লাস 9 নাকি ক্লাস 10, কমেন্ট করার সময় লিখে দিবা। তাহলে এটা ভালো একটা কম্পিটিশনের মধ্যে সেট হয়ে যাবে। সাপোজ হচ্ছে একটা ম্যাথ করছো, ম্যাথের সলিউশন আসছে হচ্ছে 50, তো তোমার নামের সাথে তুমি কি করবা, ক্লাস 9 কিছু একটা লিখে দিলে। তাইলে দেখা যাবে যে হ্যাঁ ক্লাস 9 এর বাচ্চারা বেশি কমেন্ট করতেছে বা বেশি পারতেছে নাকি ক্লাস 10 এর বাচ্চারা। 17 জন হয়ে গেছে। হ্যাঁ ইয়েস। আচ্ছা ঠিক আছে, এত কিছু লেখার দরকার নাই, আমি চিনি। প্রথম একটু লিখে দিলা, কারণ হ্যাঁ ওকে ওকে। আচ্ছা এত বেশি লেখা আছে, সলিউশনটা লিখে দিবা। সলিউশন লিখে ব্র্যাকেটে ক্লাস 9 দিয়ে দিও, বুঝছো? সলিউশন সাপোজ ধরো সলিউশনটা হচ্ছে এরকম। হ্যাঁ, যেমন ধরো কোন একটা এমসিকিউর সলিউশন ধরো হচ্ছে এমসিকিউ অথবা ম্যাথ করছো, ম্যাথের সলিউশন হচ্ছে ধরো কত ভাইয়া, ক সরি এইভাবে ক 50। হ্যাঁ, তো তুমি কি লিখলা কমেন্টে ক 50 লিখা, এখানে ব্র্যাকেটে 9 দিয়ে দিলা, তাহলে আমি বুঝবো যে ক্লাস 9 এর বাচ্চা কমেন্ট করছে। ঠিক আছে না? এরকম। ওয়ালাইকুম আসসালাম ওসমান গনি। ওয়ালাইকুম আসসালাম নুরু ভাই। হ্যাঁ রুবাই দেখে ভালো লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম। শোনা 9 জন তো বুঝছো, এই যে কমেন্ট এভাবে করবা ক্লাস 9 দিয়া। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ক্লাস 10 এর বাচ্চাদের চাইতে হচ্ছে ক্লাস 9 এর বাচ্চারা বেশি অ্যাক্টিভ এবং ব্রিলিয়ান্ট বেশি। তো আমার মনে হচ্ছে যে ক্লাস 10 এর বাচ্চাদের বাদ দিয়ে আমি যদি ক্লাস 9 এর বাচ্চাদের এসএসসি পরীক্ষা বসাই দিই, ওরা প্লাস নিয়ে এসে পড়বে। সো বুঝছো অবস্থা? তো এটা দেখাইতে হবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ক্লাস 10 এর বাচ্চারা যে বেশি অ্যাক্টিভ, এটা তো আমার মুখে বললে কি হবে? আমি যতই বলি হবে না, তুমি যদি জাস্ট দেখাই দিতে পারো, মানুষজন অবাক হয়ে যাবে। এটু পরিবারে যারা আছে সবাই পাগল হয়ে যাবে। আয় হায়, যে ক্লাস 9 এর বাচ্চারা এত বেশি অ্যাক্টিভ কেমনে পারে এত কিছু, বুঝতে পারছো? আজকে হচ্ছে এটু পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আব্দুল আল মুতাকাব্বির তোমাদের ক্লাস নিচ্ছি পদার্থের উপর তাপের অধ্যায় 6। পদার্থের উপর তাপের প্রভাব। ঠিক আছে, এইটা তো নেক্সট ক্লাসে হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আমরা কি করছিলাম, আমরা কিছু বেসিক দেখছিলাম না শোনারা, ওই বেসিক থেকে আমরা এখন শুরু করবো পড়া। হ্যাঁ সাদিয়া ভালো আছি শোনা? ওকে, তো ফার্স্ট যে ম্যাথটা আমরা দেখবো সেটা হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে একদম সিম্পল একটা ম্যাথ। সেটা হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান। আচ্ছা আমরা একটা সূত্র পড়ছিলাম না, C/5 F - 32/9 and এটা CT ছিল না, এটা T ছিল। ওকে, TF and TK - 273/5 এই আমার সূত্র ছিল, বুঝছো? এখান থেকে তোমরা 3 মার্কের একটা কোশ্চেন পাইতে পারো। তো সেটার একটা ভিজুয়াল একটা ম্যাথ আমরা দেখি। সেখানে কি বলা আছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান। আমি মনে করি আমার ক্লাস 9 এর বাচ্চারা অনেক বেশি স্মার্ট, তাদেরকে একদম ফুল ম্যাথ করে দিতে হবে এরকম না। আমাদের ইউনিভার্সিটি লেভেলে আমাদের টিচাররা কখনো ফুল ম্যাথ করতো না, বা কলেজ লেভেলেও গেলে তোমরা কি দেখবে জানো, টিচাররা ফুল ম্যাথ করতেছে না, জাস্ট কেউ দেখাই দিচ্ছে। আর যারা মেধাবী তারা নিজেরাই করতেছে।
করতেছে। তো আমার মনে হয় এরকম একটা প্র্যাকটিস করা উচিত আমাদের মধ্যে, কারণ আমরা সবাই তো ভালো পারি। এমন যদি তো যে সব গরু ছাগল নিয়ে ক্লাস করতেছি কিছুই পারে না, তাইলে না হয় মনে হয় যদি পুরোটা কইরে একদম হিসাব কিতাব করে দিতেছি, কিন্তু আমার বাচ্চারা সব স্মার্ট না। স্মার্ট বাচ্চাদের জন্য স্মার্টলি পড়াবো। আমরা হচ্ছে একটা ম্যাথের জায়গায় দুইটা ম্যাথ করবো, একটা টাইপের জায়গায় দুইটা টাইপ করবো, ঠিক না? জাস্ট বুঝে গেলে, কনসেপ্ট বুঝে গেলে আমরা এখান থেকে একটা ম্যাথ করলেও নিজে নিজে 10-15টা ম্যাথ করতে পারবো, ঠিক আছে না? তো আমাদের পড়ার স্টাইলটা হবে কি স্মার্ট ওয়েতে। যাই হোক, সো এখন আমাদের কি বলছে দেখো তো ভাইয়া, সেলসিয়াস এন্ড ফারেনহাইট স্কেল নিয়ে কাজ করতে বলছে আমাদের। প্রথম প্রশ্নটা কি বলছে ভাই, সেলসিয়াস এন্ড ফারেনহাইট এই দুটো স্কেল নিয়ে কাজ করছে, অর্থাৎ আমি আমার এই ইকুয়েশনের জাস্ট এই দুটো পার্ট নিয়ে কাজ করব। এখানে আমাদের কি দেখতে পাইতেছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে TC/5 is equal to TF minus 32/9। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করতে বলছি দেখো তো, কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান হবে, অর্থাৎ একটা ফিক্সড টেম্পারেচার, অর্থাৎ এই ক্ষেত্রে আমার টিসি এবং টিএফ কি হবে ভাইয়া সমান হবে। কত তাপমাত্রায়, অর্থাৎ টিসি এবং টিএফ কত তাপমাত্রায় কি হবে ভাই সমান হবে, এটাই বোঝাচ্ছে কত তাপমাত্রায় সমান। এই দেখো, অর্থাৎ টিসি ইজ ইকুয়াল টু টিএফ। তো আমরা কি লিখতে পারি, টিএফ এর জায়গায় টিসি লিখতে পারি, অথবা আমরা কি করতে পারি, টিসিও নিব না টিএফও নিব না, দুইটা মিলায়া জাস্ট একটা সিঙ্গেল টি নিতে পারি। তাহলে এখানে কি হবে ভাই, T/5 T minus 32/9। এখান থেকে হচ্ছে আমি জাস্ট টির ভ্যালুটা বের করবো। টির ভ্যালুটা কিভাবে বের করতে পারি দেখো, 9 গুণ করে দিলাম 5T 32 ইন্টু 5, এন্ড দিন শেষে কি হইতেছে দেখো তো 4T। হ্যাঁ 4T। আচ্ছা, তোমার 5 দুগুণে 10, হাতের হলো 1, 3 5 15, 16 বাই, আচ্ছা 160 হবে না এটা, 5T। এই অ্যান্সারটা কত হয় দেখো তো, 160 মেবি এটা। সুতরাং T ইজ ইকুয়াল টু 160/4। দেখো তো T ইজ ইকুয়াল টু 40 হয় গিয়া, মাইনাস হবে এখানে একটা মাইনাস। দেখো তো বাবারা হচ্ছে কিনা, হয়েছে? তোমরা একটা প্র্যাকটিস করো তো, এইটা একটু প্র্যাকটিস করো। এটা প্র্যাকটিস করতে পারবা, এটা পারবা দেখো তো, যদি পারো তাহলে করবো না, আর যদি না পারো তাহলে করে দিই। এই তো সাবাস, ওয়াফি পারবে। দেখি আর কে কে আছে, হ্যাঁ 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 একটু কমেন্ট করো ভেরা। উসমান গনি, ওয়ালাইকুম আসসালাম উসমান গনি। রুবাইয়া পারবো, রুবাইয়া পারবে। আচ্ছা, আমার ওয়াফি এবং রুবাইয়া দুজনেই পারবে। আচ্ছা এটা আচ্ছা, তুবা, ওর নাম হচ্ছে তুবা উ উ নাইসা। আচ্ছা তুবা ও নাইসা, আচ্ছা ঠিক আছে, আমি আনমিউট করে দিচ্ছি, তুমি আনমিউট করে কথা বলো, কি বলবা বলো শুনি। এই এটা কি আনমিউট হচ্ছে হচ্ছে? আচ্ছা আমি তো ট্রাই করতেছি রে বাবা, আস্ক টু আনমিউট, এটা হচ্ছে না, এটা মানে তো কথা বলতে মানে পারবো না রে, আমি ট্রাই করতেছি তারপরে হচ্ছে না যেহেতু। আচ্ছা কমেন্ট করো, ইয়ে তুবা তুমি একটু কমেন্ট করো শোনা। হ্যাঁ ওয়াফি, হ্যাঁ ওয়াফি কিছু বলবা। কিউ ইউটা কি ভুল, কিউ ইউটা কি ভুল, কিউ ইউটা কি ভুল মানে বুঝি নাই কোনটা শোনা। কোশ্চেন, কোশ্চেনটা কি ভুল কেন শোনা, কি হয়েছে কোশ্চেনের সমস্যা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভুল হয়েছে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এখানে সেলসিয়াস হবে না, হ্যাঁ শুধু কেলভিন এন্ড ফারেনহাইট হবে। ওকে সুন্দর, এটা ভুল, ঠিক আছে সাবাস। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনা সাবাস। ওয়াফি একশো, ওয়াফি কি পরিমাণ ব্রিলিয়ান্ট বাবা, পারবা, হ্যাঁ হ্যাঁ জুই পারবে, সাব্বির পারবে, রাফিয়া ওকে পারবে, জাস্ট সিম্পল। হ্যাঁ এখানে আমরা কি করবো জাস্ট দেখাই দিই তারপরেও, দেখো এটা কি করবা তোমরা, TF মাইনাস 32/9, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার TK মাইনাস 273/5, ঠিক আছে। আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 5DF মাইনাস 5 ইন্টু 32 9 ইন্টু, আচ্ছা এভাবে লিখি। আচ্ছা এই ক্ষেত্রে আমরা টিকে এভাবে লিখবো, হ্যাঁ শোনা দেখো দেখো দেখো, এই ক্ষেত্রে আমরা কি লিখবো, TF ইজ ইকুয়াল টু TK ইজ ইকুয়াল টু T, ঠিক আছে না, এখানে T লিখে দিব, তাহলে এখানে জাস্ট কি লিখে দিব আমরা T, ওই আগের মতো, ঠিক আছে।
এনে কি লিখবো জাস্ট টি। ওকে, এই তো এই একই 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 ধরনের প্রবলেম একইভাবে সলিউশন। এই বোর্ডটা নাকি সমস্যা করে কেন জানি, প্রচুর পরিমাণে হ্যাং মারে, কাজ করতেছে না। বুঝছো, এখান থেকে টির ভ্যালুটা বের করবা, ঠিক আছে? ওকে, এখান থেকে টির ভ্যালুটা বের করবা, তাই শেষ। পারবো না? এখানে তাহলে কত হচ্ছে, এই জাস্ট এভাবে করে দিবা, 9 ইন্টু 273 মাইনাস 5 ইন্টু 32 ইজ ইকুয়াল টু 4t। এই জাস্ট এখান থেকে টির ভ্যালুটা বের করলে শেষ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই তো আমার অফি পাই গেছে 573, 500 কত 75 না 574.59। সাবাস, আমি আমার লাইভ ক্লাস এরকম দেখতে চাই। অফি পারবা না এরকম সবার আগে কমেন্ট করতে? কমেন্ট করতে বাবা, পারবেন এরকম পারবা? অফি আজকে এটা তো জাস্ট আমি নিজে দেখতেছি, তুমি যে এত সবার আগে কমেন্ট করতেছো, হ্যাঁ তুমি যে সবার আগে কমেন্ট করতেছো এটা কিন্তু কেউ দেখতেছে না, জাস্ট আমি দেখতেছি। কিন্তু তুমি কি করতে পারো, তুমি হচ্ছে আজকে লাইভ ক্লাসে আমার বাচ্চা যারা আছে ক্লাস 9 এর, যে যত আগে কমেন্ট করবা মানে সবাই দেখবে যে ইয়েস এই বাচ্চাটা কত ব্রিলিয়ান্ট। নিজেকে প্রুফ করার জায়গা হচ্ছে লাইভ ক্লাস। এখানে তো আমরা শিখতেছি, শেখার জন্য আসছি, কিন্তু আমরা কতটুকু শিখলাম কতটুকু জানলাম এটা আমাদের প্রকাশ করে কোন জায়গায়, লাইভ ক্লাসে। সবার আগে একটা কোশ্চেন সলভ করার আগে যদি একজন কমেন্ট করতে পারে, জোসমান কমেন্ট করছে, এই কমেন্টগুলো যদি আরো কমেন্ট করছে সবার আগে কমেন্ট করে, তো সবার আগে ফোকাসে চলে আসবে, আচ্ছা এই মেয়েটা এই ছেলেটা এত ব্রিলিয়ান্ট, ও আগেই করে দেয়, বুঝছো নাই? তো গেমগুলো হবে কোন জায়গায় ভাই, গেমগুলো হবে হচ্ছে লাইভ ক্লাসে। আগের ক্লাসটা আমি সবাই অ্যানাউন্স করে দিছি, আমার ক্লাস 10 এর বাচ্চারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। ওসমান গনি পারছে, ওর নাম হচ্ছে আমার কি আতিফ। কোনটা শোনা না, তুমি যে সলিউশন সলভ করো না ভাই, এই যে আমি তো করেই দিছি ম্যাথ, একটু ম্যাথটা সলভ করো, ক্যালকুলেটর সলভ করো, ক্যালকুলেটর সলভ করো, মানে ক্যালকুলেশন ভুল করছো আতিফ, তুমি একটু ক্যালকুলেটরে সলভ করো শোনা, বইয়ের ম্যাথ এটা দেখো, বইয়ের ম্যাথ। আচ্ছা ম্যাথটা গেল, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই আর একটা ম্যাথ, সুন্দর একটা ম্যাথ আমরা পাইছি। এটা হচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে, একটু সময় নিব ম্যাথটা করতে আমি, একটু টাইম লাগবে। দেখো এখানে কি বলছে, সোনার ঘনত্ব, এটা হবে তোমার সুন্দর মতো লিখে দিই তো, ইন্টু 10 টু দি পাওয়ার -6 এই হবে, হ্যাঁ। এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ঘনত্ব কতটুকু বাড়বে বা ঘনত্ব কতটুকু হবে। অর্থাৎ আমার একটা সোনার পাত আছে এবং এটাকে আমি কি করলাম, তার তাপমাত্রা 100 ডিগ্রি পর্যন্ত বাড়ায় দিলাম। আমার একটা, ধরো এই আমার হাতে যে ফোনটা আছে, ফোনটা একটা স্বর্ণের টুকরা বা স্বর্ণের বার, এই বারটার আমি কি করছি ভাই, এটাকে হচ্ছে তাপমাত্রা দিয়ে আমি কি করছি, তাপমাত্রা এর ধরো বর্তমানে আছে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আমি কি করছি এটাকে তাপ দিয়া মেসের একটা কাঠি দিয়ে আগুন জ্বালাই দিছি, যার কারণে এটা টেম্পারেচার 25 থেকে কত হয়ে গেছে, 125 হয়ে গেছে। এখন 125 যে হয়ে গেল, স্বাভাবিকভাবে এখন আমাদের কি হবে, ঘনত্ব কিন্তু চেঞ্জ হবে, তাপমাত্রা বাড়লে ঘনত্ব কিন্তু কমে যায়, বুঝছো? তো এই যে ঘনত্বটা কমে গেল, কতটুকু কমলো আমার প্রশ্নে সেটা বের করছে। প্রশ্নটা কি বুঝছো সোনারা? প্রশ্নটা কি বুঝছো, যে আমি হচ্ছে টেম্পারেচার যদি বাড়ায় দিই 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে একটা স্বর্ণের ঘনত্ব কতটুকু হবে বা কি পরিমাণ পরিবর্তন হবে, বা ঘনত্বটা ডেনসিটিটা চেঞ্জ হয়ে কি হবে, এটা কি বুঝছো? একটু কমেন্ট করো তো, দু একজন কমেন্ট করো শোনা, আমি বুঝতে পারবো যে কোশ্চেনটা বুঝছো কিনা। রুবাইয়া বুঝছে, আচ্ছা ওকে, ওসমান গনি বুঝতে পারছে, হ্যাঁ হাবিবা, হ্যাঁ হাবিবা, ওকে শোনারা, ওকে জুই বলছে আন্ডারস্টুড, ওকে দেখো এখন হচ্ছে হ্যাঁ হাবিবা জুই, তোমরা কিন্তু ভালো, তোমরা কিন্তু মারাত্মক কমেন্ট করো। আমার এই যে রুবাইয়া, হাবিবা, সাদিয়া, এরা কিন্তু বস পাবলিক, সাব্বির এই যে কমেন্ট করে বসে রয়েছে, উসমান গনি, তোমরা কিন্তু বস। আমি চাই যে আমার যে বস স্টুডেন্ট যারা আছে, আমার যে প্রিমিয়াম লেভেলের স্টুডেন্ট যারা আছে, তারা সবাই ফোকাসে আসুক, তারা সবাই দেখুক যে হাউ ব্রিলিয়েন্ট দে আর, ঠিক আছে না? তো আমি মুখে বললাম যে আমার ওয়াফি আপু বা রুবাইয়া বা তোমরা যারা আছো সবাই, ক্লাস 9 এর অধিকাংশ সবাই, হ্যাঁ ক্লাস 9 এর সবাই খুব ব্রিলিয়েন্ট। আমার কথা কিন্তু কেউ গুনবে না, মানে ভাই আপনার কথা কি দাম, আমার ভ্যালু নাই, প্রুফ নাই, তো ভ্যালুটা কি, সবাই কমেন্ট করে দিবা, একদম সবার চোখের সামনে ধাপ ধুপ কমেন্ট করে দিবা, এই দেখ আমি কি। সো তখন আমার কথার ভ্যালু এসে পড়ছে, লিজিট হয়ে গেছে, ঠিক না? প্রুফ করবা নিজেকে লাইভ ক্লাসে, আজকে 9:30 ক্লাস আছে গতির, সিম্পল কিছু ম্যাথ থাকবে। আচ্ছা কি ও ও ও ও আচ্ছা ও ওয়াফি না,
আচ্ছা হাবিবা এস ওয়াফি, ওকে শোনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওয়াফি ঠিক আছে। আচ্ছা দেখো এখন আমাদের কি বলছে, আমার হচ্ছে ঘনত্ব কতটুকু জানবো। আচ্ছা ঘনত্বের সূত্র আমরা কি জানি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। ধরো তাপমাত্রা দেওয়ার আগে, তাপ দেওয়ার আগে প্রাথমিক অবস্থায় বা আদি তাপমাত্রায়, প্রথম যে তাপমাত্রা ছিল যখন আমি তোমার তাপ দেই নাই, ওই অবস্থায় আয়তনটাকে আমি ধরলাম হচ্ছে V1, অর্থাৎ আমি V1 লিখলাম হচ্ছে আদি আয়তন, এটা বুঝছো? হ্যাঁ এটা হচ্ছে আমার আদি আয়তন। তো আদি আয়তন যখন তাপ দিনি তখন আমার ঘনত্ব ছিল ρ1, ঠিক আছে। তাপ দিলাম, তাপ দিলে আমার ভর কিন্তু বাড়বে না, 5 কেজির সোনা 5 কেজি থাকবে ভাই, ওর চেঞ্জ হবে না, ওর চেঞ্জ হবে শুধু আয়তন, হয় বড় হবে, বড়ই হবে আর কি, তাপ দিয়ে বড় হয় না, বড় হবে জাস্ট, ওর কিন্তু ভর চেঞ্জ হবে না। সো আমার ঘনত্ব হবে ρ2, এটা হবে কত ভাই V2, এটা হচ্ছে V2 হচ্ছে আমার আদি আয়তন হলে এটা হচ্ছে আমার শেষ আয়তন, মানে তাপমাত্রার তাপ দেওয়ার পরের আয়তন, হ্যাঁ টেম্পারেচার চেঞ্জের পরের আয়তন। আচ্ছা এখন আমরা কি জানি দেখো তো, আয়তন প্রসারণ সহগ, হ্যাঁ গামা বলে এটাকে, ইজ ইকুয়াল টু ডেল ভি বাই V1 ইন্টু ডেল টি, ঠিক আছে না। আমরা ডেল মানে কি জানি, চেঞ্জ জানি না, অর্থাৎ T2 মাইনাস T1, সরি V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। আমার কিন্তু ডেলটির ভ্যালু দেয়া আছে, দেখো ডেলটি কিন্তু দেয়া আছে, তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে বা চেঞ্জ হইলে, চেঞ্জ হয়েছে কতটুকু, এক্ষেত্রে কিন্তু আমার চেঞ্জ হয়েছে দেয়াই আছে 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এক্ষেত্রে আমি 100 ডিগ্রি সেলসিয়াসই লিখবো, ঠিক আছে। পুরো মাইনাসটাই হচ্ছে কি, পুরো মাইনাস এই পুরো ভ্যালুটাই দেয়া আছে 100, দেয়া আছে। আচ্ছা আবার আমরা কিন্তু ক্লাসে কি দেখছিলাম, এটা কি দেয়া আছে, দেয়া আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, কিন্তু আমার সূত্র অনুযায়ী পাইছি হচ্ছে আয়তন প্রসারণ সহগ। তো আমরা কি জানি, আমরা জানি কি আলফা ইজ ইকুয়াল টু, এটা না সরি এটা হচ্ছে তোমার গামা, গামা ইজ ইকুয়াল টু 3 আলফা না, গামা ইজ ইকুয়াল টু 3 আলফা, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ, ঠিক আছে। কিন্তু আমি সূত্র অনুযায়ী এটা পাইছি আমি কি আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, ঠিক আছে। আয়তন প্রসারণ সহগ কত, কিন্তু আমরা কি জানি দেয়া আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর আমরা কি জানি আয়তন প্রসারণ সহগ ইজ ইকুয়াল টু 3 ইনটু দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে আমরা কি লিখতে পারি, 3 আলফা লিখে দিলাম এটার পরিবর্তে। আর হচ্ছে আমার 3 আলফা না, এখানে দেখো তো দেয়া আছে কিন্তু কত 14, তাহলে কি হবে 3 ইনটু 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, ঠিক আছে। আচ্ছা তো এই ক্ষেত্রে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো তো ভাই, এই ক্ষেত্রে আমরা পাচ্ছি এটা পুরোটা যদি গুণ করে দিই, হ্যাঁ V1 ইন্টু 3 ইন্টু 100 ইন্টু 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1। এই ক্ষেত্রে আমি কি পাই জানো, এই ক্ষেত্রে আমি পাই হচ্ছে as far as I know it will be 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, ক্যালকুলেটর চেক করে দেখো তো একটু ঠিক আছে কিনা। এত V1 ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1। আচ্ছা সো দিন শেষে আমি যদি এটাকে দেখো এখান থেকে কি হবে, এটা হবে হচ্ছে তাহলে আমার V2 ইজ ইকুয়াল টু হয় V1 প্লাস V1 ইন্টু লিখি, হ্যাঁ 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 V1, এখান থেকে আমি জাস্ট V1 কমন নিলাম, 1 প্লাস 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা হচ্ছে আমার কার ভ্যালু V2 এর ভ্যালু। আচ্ছা গেল, দেখো তো আদি আয়তন আমি যদি এই যে আগে লিখছি, এই যে আগে লিখছি ঘনমাত্রা আদি তোমার শুরুর দিকে যে তোমার টেম্পারেচার দেওয়ার আগের ঘনমাত্রা ছিল কত, ঘনত্ব ছিল হচ্ছে তোমার ρ1 এবং তাপ দেওয়ার পরে ঘনত্ব হয়ে গেছে ρ2। তো স্বাভাবিকভাবে ρ2 ইজ ইকুয়াল টু আমি কি লিখছি দেখো তো m বাই V2 না, এখানে আমি V2 ভ্যালুটা কত পাইছি, তো প্রদানের পূর্বে, ওকে শোনো না দেখো তাপ প্রদানের পূর্বে
রো ওয়ান ইজ ইকুয়াল টু এম বাই ভি ওয়ান, অর্থাৎ ভি ওয়ান হচ্ছে আমার আদি আয়তন। ওকে, আচ্ছা, আর তাপ প্রদানের পর রো টু ইজ ইকুয়াল টু এম ভি টু। ভি হচ্ছে টু, কি বলে এটাকে, আদি আয়তন, শেষ আয়তন বলতে পারো। ওকে, আচ্ছা, গেল। তো আমরা কি করতেছিলাম, আমরা করতেছিলাম হচ্ছে আমাদের ঘনত্ব কতটুকু বাড়বে। আর এখানে আমার কি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার ভ্যালু দেওয়া আছে। এটা দেওয়া আছে কার ভ্যালু, আলফা। আলফা ইজ ইকুয়াল টু 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, আর আমরা কি জানি বলো তো, আয়তন উপর থেকে লিখি, বড় হবে মাত্রা, প্রসারণ সহগ বিটা ইজ ইকুয়াল টু 3 আলফা। আচ্ছা, আবার বিটা ইজ ইকুয়াল টু কি জানি আমরা, বলো, ডেল ভি ভি ওয়ান ডেল টি ভি টু মাইনাস ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান দেয়া আছে পরিবর্তন। হ্যাঁ, বলছিলাম আগে, আশা করি বলতে হবে না। 3 আলফা লিখলাম বিটার পরিবর্তে, এই যে 3 আলফা এখানে বসাই দিছি, দেখছো। আচ্ছা, আর হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি ওয়ান ইন্টু 100। ওকে, আচ্ছা, সো এখানে আমরা কি লিখবো, 3 ইন্টু 100 ইন্টু 4 ইন্টু 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এই যে জাস্ট ভ্যালু উঠাই দিলাম, ঠিক আছে। এত ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান। ওকে, দেন ভি টু ইজ ইকুয়াল টু কি হবে, হ্যাঁ, এটাকে শর্টকাটে লিখে দিই ভি আই, দাঁড়াও, হ্যাঁ, শিট। ওকে, ভি টু ইজ ইকুয়াল টু ভি ওয়ান 1 প্লাস হবে কত, 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা হচ্ছে আমার ভি টু। এটা আমরা আগে এ পর্যন্ত করছিলাম না, আমরা হচ্ছে এই এক নম্বর দাও, এটা আমরা কোন পর্যন্ত করছিলাম, এই পর্যন্ত কারেন্ট যাওয়ার আগে করছিলাম। এখন দেখো, আমাদের তাপ প্রদানের পর ঘনত্ব কত আছে, সূত্রটা কি এটা না, এখান থেকে কিন্তু আমরা এই ভি টুর ভ্যালুটা পাই গেছি। দেখো শোনারা, দেখো আমরা কিন্তু এই ভি টুর ভ্যালুটা অলরেডি এখান থেকে পেয়ে গেছি। তো আমার কি চাইছে, এই যে ঘনত্ব কত হবে, অর্থাৎ রো টু কত হবে, ঘনত্ব কত হবে বলতে রো টু কত হবে, জাস্ট এখানে রো টু বসাই দিব। আর এই যে দেখো সোনার ঘনত্ব, এটা কিন্তু রো ওয়ান, এটা কিন্তু রো ওয়ান দেওয়া আছে, দেখছো, এই দেখছো, গ্রাম পার সিসি মানে সেন্টিমিটার কিউব, এটা কিন্তু দেওয়া আছে, দেখছো। এটা সোনার ঘনত্ব কত শুরুতে ছিল, এটা তাপ দেওয়ার আগে, সো তোমার রো ওয়ানটা দেওয়া আছে আগে থেকে। তো আমরা কি করতে পারি ভাই, এখান থেকে জাস্ট কি করব, ভ্যালু গুলা জাস্ট বসাই দিব। হ্যাঁ, তাই শেষ। মানে আমরা জানি রো টু ইজ ইকুয়াল টু এম ভি টু এম ভি ওয়ান, এই দেখো এম ভি জাস্ট বসাই দিলাম। হ্যাঁ, ভ্যালু বসাই দিলাম, এই যে এখান থেকে জাস্ট ভ্যালু বসাই দিলাম, 1 প্লাস 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা, এখন দেখো তো সোনারা, এই দেখো রো ওয়ান ইজ ইকুয়াল টু কত, এম বাই ভি ওয়ান ইজ ইকুয়াল টু রো ওয়ান। দেখো এম বাই ভি ওয়ান ইজ ইকুয়াল টু রো ওয়ান, সো এখানে কি হবে শোনা, দেখো তো, জাস্ট ক্যালকুলেটর করে দাও, চাপ মেরে দাও, তাহলে হয়ে যাবে। এটা এটুক পরিবর্তে কি লেখা যায়, এম বাই ভি ওয়ান এর পরিবর্তে লেখা যায় রো ওয়ান বাই 1 প্লাস 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর রো ওয়ান এর ভ্যালু কত দেওয়া আছে বলো, ওই যে শুরুতে দেখতেছিলাম একদম ফার্স্টে দেওয়া আছে, দেখো রো ওয়ান এর ভ্যালু কিন্তু আমার ফার্স্টেই দেওয়া আছে, এই দেখো এটা হচ্ছে রো ওয়ান এর ভ্যালু, বুঝছিলাম না, এটা হচ্ছে কার ভ্যালু, রো ওয়ান এর ভ্যালু। হ্যাঁ, এটা কিন্তু রো ওয়ান এর ভ্যালু, এই যে লিখে দিই আমি, ছোট্ট করে লিখে দিই, রো ওয়ান ইজ ইকুয়াল টু 19.3 গ্রাম পার সিসি। এটা হচ্ছে সেখানে কি করবো তাহলে, ভ্যালুটা বসাই দিব। হ্যাঁ, এখানে জাস্ট আমি ভ্যালুটা বসাই দিচ্ছি, আর কিচ্ছু না, বুঝছো। এই যে রো ওয়ান এর জায়গায় আমি কি করতেছি, জাস্ট ভ্যালুটা বসাই দিচ্ছি, 19.3
3 ছিল না, 19 দশমিক কত ছিল, 19.3, হ্যাঁ 19.3 রো 2 ইজ ইকুয়াল টু রো 2 ইজ ইকুয়াল টু 19.3 1 প্লাস 1.4 টু দি পাওয়ার মাইনাস 3। এই তো এটা হচ্ছে অ্যানসার। কত হয় দেখো তো, প্রবাবলি 9 না, আছে তো 24 জন ওসমান গনি। ওকে ওকে, আচ্ছা একটু ভুলে গেছে না, ও আচ্ছা সাবাস, 19.2 দিয়ে হয়, এই তো এই অ্যান্সার শেষ। একটু সিম্পল একটা ম্যাথ, বইয়ের ম্যাথটা একটু সহজ হয়ে করার চেষ্টা করলাম। ওয়াফি কি বলছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর ও এর ম্যাথ ভুল গেছে, ম্যান ভুল গেছে, ও আর রো এর মান ভুল গেছে। আচ্ছা রো এর মান হচ্ছে দেয়া আছে, এটা দেখো 19.3 ছিল না ম্যাথে, দাঁড়াও দেখে নিই একটু, আমি চেক করে নিই। না ঠিকই ছিল, ওই যে ওই 19.3 ঠিক আছে না, ঠিক আছে, এই যে সোনার ঘনত্ব ঠিক আছে, ঠিক আছে। এটা বুঝছো, কমেন্ট করো। হ্যাঁ ঠিক আছে, সলিউশন ঠিকই আছে বাবারা। ওকে, সিসি এর নির্দিষ্ট সিসি বলতে সেন্টিমিটার কিউব, বুঝছো? সিসি বলতে সেন্টিমিটার কিউব বোঝায়। চ্যাপ্টার 6 সিসি বলতে শোনা, সিসি বলতে সেন্টিমিটার কিউব বোঝায়। হ্যাঁ এটা হচ্ছে তোমার গ্রাম পার সিসি না, এটা মেইনলি বোঝা হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, বুঝছো একই জিনিস, ঠিক আছে। আচ্ছা ম্যাথ গেল, আমরা একটু থিওরি বলবো এখন, মনে হয় থিওরি আছে। এই কি সমস্যাটা কি, ম্যাথ প্রশ্নগুলো কই আমার, এই তো আসছে। আচ্ছা দেখো, এটা তো করছি না, এটা করবো না। এখন হচ্ছে আমরা তরলের সেটা হচ্ছে তোর সিম্পলি বোঝানো যায়, হ্যাঁ বই হচ্ছে এই চিত্রটা নাকি বুঝে না, এই চিত্রটা আসলে কি ঘটনা ঘটছে এটা বুঝে না, তো এটা একটু বোঝার চেষ্টা করি। ওকে হ্যাঁ সাবাস, কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। দেখো এই যে এইটা হচ্ছে আমাদের বইয়ে দেয়া আছে, এটা হচ্ছে তোমার তরল পদার্থের প্রসারণ। হ্যাঁ ধরো এখানে আমার পানি আছে, হ্যাঁ এই আমি দাগাই দিচ্ছি, পুরাটা হচ্ছে ঠিক এ পর্যন্ত, এ পর্যন্ত না, প্রথমে পানি থাকে হচ্ছে এ পর্যন্ত, প্রথমে এ পর্যন্ত এই যে পানি আছে, ওকে এ পর্যন্ত পানি আছে। আচ্ছা এটা আমি একটু ফিল করে দিই, দাঁড়াও সুন্দর করে করা যায় কিনা দেখি তো। ওকে এই ঠিক আছে, এবার ওকে ওকে নিচ্ছে না কেন কালারটা, ওকে এই তো হয়েছে। দেখো এই তো এখানে আমার কি বলা আছে ভাই, এই ক্ষেত্রে আমার বলা আছে হচ্ছে এই যে আমার একটা পুরা একটা কি বলে তোমার পাত্র রাখা আছে, এই পাত্রটার এ পর্যন্ত পানি আছে। কথাটা আমার শোনো, একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে বুঝবা, বইটা খুললেই বুঝবা। এই ক্ষেত্রে আমি কি করলাম, প্রথমে তাপ দিলাম, মনে করো ধরো এখানে আমি চুলার মধ্যে বসাই দিলাম, চুলার মধ্যে যদি আমি এটাকে বসাই দিই তাহলে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, ধরো এই আগুন জ্বলতেছে, এই আগুন জ্বলতেছে, হ্যাঁ হলুদ হলুদ আগুন জ্বলতেছে। আগুন জ্বললে প্রথমে এখানে কি হবে, পুরা যে পাত্রটা ছিল, যে কলসটা ছিল বা পাত্র যেটা ছিল, এটা আয়তনে বৃদ্ধি পাবে। আয়তন প্রথমে বাড়বে না, প্রথমে পানির আগে কি বৃদ্ধি পাবে, প্রথমেই বৃদ্ধি পাবে হচ্ছে আমার এই যে ধরো একটা কলস ছিল বা হচ্ছে একটা পাতিল ছিল বা একটা বিকার ছিল, যাই থাকুক না কেন, সেটার আয়তন প্রথমে বৃদ্ধি পাবে, অর্থাৎ এইটা বড় হয়ে যাবে। হ্যাঁ পুরাটা কি হয়ে যাবে ভাই,
এটা নড়াচড়া করে কেন পুরোটা অন্তত। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি করে ভাই, পুরাটার আয়তন বেড়ে যাবে। পুরাটার আয়তন যদি বাইরে যায় তাহলে হয়তো কি হয়ে যাবে, যেরকম ছিল না, এটা একটু বড় করে রাখি, এটার আয়তন প্রথমে বেড়ে যাবে। আচ্ছা, তো পুরোটার আয়তন যদি বাইরে যায় তখন আমার পানি কি এই তোমার কি হয়ে যাবে, তোমার এখান থেকে নিচে নেমে যাবে না, মানে আমার পুরো কলসটাই কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। পুরো কলসটা যদি বড় হয়ে যায় আর পানি তো যা ছিল তো ওই পর্যন্তই আছে, তো আমার পানি কি হবে, যেহেতু কলস পুরোটা বড় হয়ে গেছে, তো স্বাভাবিকভাবেই আমার পানি এইখান থেকে নিচের দিকে নেমে যাবে না, এ থেকে নিচের দিকে নেমে যাবে। হ্যাঁ, এ থেকে নিচের দিকে নেমে ঠিক বি প্রান্তে চলে আসবে, এটুকু কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, এই অংশটুকু পুরোটা ফাঁকা হয়ে যাবে, বুঝছো? কারণ কলস যদি সাইজে বড় হয়ে যায় আর আমার পানি কি করতেছে, বড় হয়ে যাওয়ার পর নিচের দিকে নামে যেতেছে না, উপরে কি দিতেছে, জায়গা ফাঁকা হয়ে গেছে, এটুকু বুঝছো? এ থেকে পানিটা কি করবে ভাই, নিচের দিকে নাইমা বি পর্যন্ত চলে আসবে, এ বি অংশটা ফাঁকা হয়ে যাবে, এ বিটা কি হয়ে যাবে ভাইয়া, ফাঁকা হয়ে যাবে, এটা বুঝছো? এটা কি বুঝছো শোনারা? হ্যাঁ, রুবাইয়া বুঝছে। অর্থাৎ আমার প্রথমে কি হইতেছে, কলসটা বড় হচ্ছে, কলসটা বড় হয়ে যাওয়ার পর আমার পানিটা ঠিক এখানে ছিল, তো বড় হয়ে গেছে, স্পেস পাই গেছে বেশি, তো স্বাভাবিকভাবে পানি নিচে নেমে পুরো কলসটা নিচে ভরে গেছে, এটাকে ধরলাম আমি হচ্ছে কি ভাই, বি ধরলাম। আচ্ছা, তাহলে কলসের প্রসারণ কতটুকু হইলো, মেনলি কলসটা কতটুকু বড় হইলো, সেটা কিন্তু আমরা জাস্ট এই যে এ বি এর আয়তন, এ বি এর আয়তন যতটুকু, অর্থাৎ এ বি পরিমাণ পানি যেহেতু নিচের দিকে নামছে, তাহলে কি এ বি আয়তন পর্যন্তই মেনলি আমার কলসটা বড় হয়েছে, তো এ বি এর যে আয়তন আছে সেটাকে আমরা কি বলতে পারি, কলস কতটুকু বড় হইল। আচ্ছা, ধরো এই যে আমার ভিবি, এখানে আমি কি লিখতে পারি, বড় হয়ে যাওয়ার পর মানে তোমার হচ্ছে কলসটা বড় হয়ে যাওয়ার পর পানির আয়তন হচ্ছে ধরো ভিবি, হ্যাঁ, পানির আয়তন কত হচ্ছে ভিবি, এই পর্যন্ত হচ্ছে পানির আয়তন হচ্ছে ভি বি। আচ্ছা, এখন কি হবে, এখন হচ্ছে আমার তাপ তো চলতেই আছে, তো চাপ যেহেতু চলতে আছে তো স্বাভাবিকভাবে আমার পানির আয়তন বাড়তে থাকবে না, কলস তো বড় হয়েছে, কলস আর বড় হবে না, এবার কি হবে ভাইয়া, পানির আয়তন বাড়তে থাকবে, তো পানির আয়তন বাড়তে 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 যেহেতু তাপ পাচ্ছে, পানির আয়তন বাড়তে বাড়তে তখন পুনরায় বি থেকে একবারে সি পর্যন্ত বাইরে গেল, পানির আয়তন কি পর্যন্ত হয়ে গেল, সি পর্যন্ত বেড়ে গেল, এই পর্যন্ত আমার পানিটা পুরোপুরি কভার হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রকৃত পক্ষে আমার পানির প্রসারণ কতটুকু, পানির আয়তন বৃদ্ধি আসলে কতটুকু, পানির আয়তন বৃদ্ধি মূলত হচ্ছে বি আগে কত ছিল, বিতে নেমে গেছিল, বি থেকে পুনরায় সিতে চলে গেছে না, তাহলে পানির আয়তন আসলে মূলত কতটুকু বৃদ্ধি পাইছে, বি সি এর আয়তন, এটাই হচ্ছে মেইনলি পানির আয়তন, এটাই হচ্ছে আমার পানির প্রকৃত আয়তন বৃদ্ধি বা তরলের প্রকৃত আয়তন বৃদ্ধি। আচ্ছা, এ বি এর আয়তন বৃদ্ধি, এ বি এর আয়তন হচ্ছে কি ভাইয়া, ওই যে পাত্রের আয়তন বৃদ্ধি, বুঝছো? আচ্ছা, তো বিসি এর আয়তন। আচ্ছা, তাহলে আমরা সাধারণভাবে আপাত দৃষ্টিতে কি দেখি, আপাত দৃষ্টিতে আমরা কিন্তু কি দেখি, যে প্রথমে ছিল এ পর্যন্ত, তাপ দেওয়ার পর পানি পাই, পানির উচ্চতা উঠে গেছে, পানি কোন পর্যন্ত উঠে গেছে, সি পর্যন্ত, স্বাভাবিকভাবে আমাদের সাধারণ চোখে কি মনে হয়, পানি মনে হয় মাত্র এ থেকে সি পর্যন্তই বাড়ছে, এ থেকে সি পর্যন্তই মনে হয় বাড়ছে, কিন্তু আসলে কিন্তু এ থেকে সি পর্যন্ত বাড়ছে না, আসলে কিন্তু সে একদম বি থেকে সি পর্যন্ত বাড়ছে। আর এই যে পানির হচ্ছে তোমার সি পর্যন্ত যে আয়তন, এই সি পর্যন্ত পুরো আয়তনটাকে আমরা বইয়ের ভাষায় কি লিখছে, বই হচ্ছে ভি এল লিখছে, বুঝছো? তাহলে আমরা কি লিখতে পারি, যে আপাত প্রসারণ কত, আপাতত আসলে আপাত দৃষ্টিতে কতটুকু বাড়ছে, একটু রিং বলে বুঝবো এবার, আপাত দৃষ্টিতে বাড়ছে হচ্ছে কত, হচ্ছে আমার ভি এল মাইনাস ভিবি, অর্থাৎ এই যে পুরাটা থেকে আমি যদি ভিবি বাদ দিই তাহলে হচ্ছে যতটুকু হয় এটাই, এটা ভিবি বলছে না ভি এ বলছে, দেখতে হবে আমার। যাই হোক, এটুকু তো বুঝছো যে আমার প্রকৃতপক্ষে আসলে আপাত দৃষ্টিতে কতটুকু বাড়ছে, এটা না লিখি, হ্যাঁ, এটা তোমরা বইটা দেখলে বুঝতে পারবা। এটাই হচ্ছে তোমার আপাত প্রসারণ, হ্যাঁ, আপাত প্রসারণ, এটা হচ্ছে মেইনলি আপাতত বাড়ছে, এই রিংটা পড়ো বইয়ের, তাহলে বুঝতে পারবা। পানির প্রকৃত আয়তন বৃদ্ধি হচ্ছে আমার ভিএল, ঠিক আছে, বা বিসি, বুঝছো? এবার এটা কি বুঝছো, সিম্পলি যতটুকু পারলাম সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, ওয়াফি বুঝছে, আর কেউ বাকি আছে, ওসমান গনি ক্লিয়ার, না বুঝলে একটু কমেন্ট করো ভাইরা, হ্যাঁ, মাহের, হ্যাঁ ক্লিয়ার, না বুঝলে একটু কমেন্ট করিস সোনারা, লজ্জার কিছু নেই, ক্লিয়ার।
আর কেউ আসো শোনারা, মানে বুঝো নাই এরকম কেউ আসো, কমেন্ট করো। আমি তো আচ্ছা নাম বলবো না, ঠিক আছে? কেউ না বুঝলেও না না কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ, ওকে, নওশিন ক্লিয়ার। আচ্ছা মানে না, কেউ যদি না বুঝো আমাকে কমেন্ট করতে পারো ভাই, যে আমি বুঝি নাই, আবার একটু বুঝান। আমি নাম বলবো না। রুবাইয়া, রুবাইয়া, আচ্ছা রুবাইয়ের কাছেও ক্লিয়ার, ঠিক আছে। ওকে 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 ওকে, শিবলি, শিবলি ক্লিয়ার, ওকে ঠিক আছে, মনে করলাম সব ক্লিয়ার। আচ্ছা, এটা পরীক্ষা খুব একটা আসে না, বুঝছো, জাস্ট কনসেপচুয়াল আর কি একটা কোশ্চেন। আচ্ছা, গ্যাসের প্রসারণটা কি? গ্যাসের প্রসারণটা হচ্ছে এটাকে এখান থেকে জাস্ট একটা বিষয় আসে, সেটা হচ্ছে গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ সহগ বিটা ইজ ইকুয়াল টু 1/t। বুঝছো, তাপমাত্রার সাথে এরকম একটা রিলেশন তুমি পাবা, দেখবা বইয়ের লাস্টে জাস্ট আছে, এইটুকুই তোমার ইম্পর্টেন্ট, এই জায়গাটায় তোমাকে ইম্পর্টেন্ট বিষয়টা রাখি, বুঝছো। আর গ্যাসের ক্ষেত্রে আরেকটা সূত্র মাথায় রাখবা, PV is equal to nRT, ঠিক আছে? এটা হচ্ছে আমার গ্যাসের ক্ষেত্রে চাপ, এটা হচ্ছে আমার গ্যাসের আয়তন, বুঝছো, এটা হচ্ছে আমার মোল সংখ্যা, এটা হচ্ছে এই যে 8.314 জুল পার কেলভিন পার মোল, কনস্ট্যান্ট একটা তাপমাত্রা। তো গ্যাসের যে আয়তন বৃদ্ধি পায় তাপমাত্রা বাড়লে, আমার যে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, আর তাপমাত্রা কতটুকু বাড়লে, সরি, তাপমাত্রার সাথে তোমার আয়তনের যে রিলেশনটা, এই যেটা আয়তন প্রসারণ সহগ হচ্ছে ঠিক এইভাবে কাজ করে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে জাস্ট এইটুক মাথায় রাখলেই হবে। হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে, তো গ্যাসের ক্ষেত্রে তুমি যত তাপ দিবা, স্বাভাবিকভাবে তাপ দিলে কি হবে, আমার গ্যাসের আয়তন কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো পুরো বিষয়টাই হচ্ছে যেটা, এটা এইভাবেই চিন্তা করা যায়, বুঝছো। ওই পুরো বইটুক না পড়ে জাস্ট এইটুক মাথায় রাখলেই হবে, কারণ দিন শেষে ম্যাথটাই আমার এখান থেকে আসে, ঠিক আছে? তো গ্যাসের প্রসারণ সহগটা বুঝছো এবার? তাপমাত্রার বিপরীত, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা যত বাড়বে, একটা গ্যাসের তাপমাত্রা যত বাড়বে, তার আয়তন কিন্তু যত তাপমাত্রা বাড়বে। যেমন ধরো, বিষয়টা এইভাবে এক্সপ্লেইন করা যায়। ধরো তোমার কাছে একটা বেলুন আছে, বেলুনের টেম্পারেচার তাপমাত্রা হচ্ছে ধরো 30°C। হ্যাঁ, আচ্ছা, আবার ধরো এখন আরেকটা বেলুন আছে T1 বা T2, যার তাপমাত্রা হচ্ছে ভাই ধরো 70°C। আচ্ছা, তো তুমি যদি এই ক্ষেত্রে তাপমাত্রা 5 ডিগ্রি বাড়াইলা, কত বাড়াইলা? 5°C বাড়াই দিলা। তো তাপমাত্রা 5 ডিগ্রি বাড়াইলে আমরা কি জানি, আয়তন বাড়বে না? আয়তন বাড়বে। ধরো আমার 5°C বাড়ানোর কারণে, মানে জাস্ট এক্সাম্পল, হ্যাঁ, এটা কিন্তু তোমার নিউমেরিক্যাল ভ্যালু না, আমরা নিউমেরিক্যাল ভ্যালু বের করতে পারবো, বাট দরকার নাই, বোঝার জন্য। ধরো 5°C বাড়াইলাম, বাড়াইলে আমার এই ক্ষেত্রে আয়তন ধরো বৃদ্ধি পাইছে, ডেল ভি ধরো হইছে হচ্ছে কতটুকু আয়তন বৃদ্ধি পাইছে বেলুনের, ধরো 2 সেন্টিমিটার কিউব, আচ্ছা বড় একটু বেশি, এটা 5 সেন্টিমিটার কিউব আয়তন বৃদ্ধি পাইছে। যদি আমরা টেম্পারেচার ডেলটি কতটুকু বাড়াই, 5°C বাড়াই, তাহলে আমার কতটুকু আয়তন বৃদ্ধি পাইছে? 5 সেন্টিমিটার কিউব আয়তন বৃদ্ধি পাইছে। আচ্ছা গেল, কিন্তু আবার আমার কাছে আরেকটা বেলুন আছে যার তাপমাত্রা হচ্ছে কত ভাইয়া? বেশি। তাপমাত্রা বেশি থাকার কারণে আমি যদি আবার ঠিক একইভাবে এই ক্ষেত্রে ডেলটিটা 5°C করি, অর্থাৎ তাপমাত্রা যদি আমি কত করতেছি ভাই, তাপমাত্রা যদি আমি হচ্ছে 5°C বাড়ায় দেই, তাহলে কিন্তু প্রথমে আমার ভলিউম যতটুকু বাড়ছিল, এবার কিন্তু ভলিউম ঠিক ততটুকু বাড়বে না। কারণ এখানে কি দেখো তো, ব্যস্তানুপাতিক একটা রিলেশন আছে না, ব্যস্তানুপাতিক রিলেশন থাকার কারণে স্বাভাবিকভাবেই টি বাড়লেও কি হবে না, এর বৃদ্ধিটা ঠিক ততটুকু হবে না, বৃদ্ধিটা হবে ততটুকু কম, মানে আগের চাইতে কি হবে ভাইয়া, উল্টা, এটা বাড়লে এটা কি হবে, তুলনামূলক কম হওয়ার কথা না। ওই হিসাবে এখানে আমার ডেল ভি হবে হচ্ছে, ধরো এখানে কত 5 ছিল, তাহলে কম হবে, কম বলতে হচ্ছে হয়তো বা 2, 1 এরকম হতে পারে, ঠিক আছে? ঠিক এইভাবে তাহলে কি হয়, তাপমাত্রা যত বৃদ্ধি পায়, একটা গ্যাসের তাপমাত্রা যত বৃদ্ধি পায়, হাইয়েস্ট তাপমাত্রা বাড়তে থাকলে আমি যদি একটা পর্যায়ে ওই যে তাপ দেই, তাপ দেওয়ার কারণে তাপমাত্রার বৃদ্ধিটার কারণে এই দৈর্ঘ্য বৃদ্ধিটা তুলনামূলক কি হয়, যত তাপমাত্রা বাড়তে থাকবে তত কি হবে, কমতে থাকবে। আচ্ছা, এই উদাহরণ থেকে তো বোঝা যাচ্ছে, বুঝতেছো না? যদি 30° হয়, তাহলে আমার তাপমাত্রা 5 ডিগ্রি বাড়াইলে আমার আয়তন বাড়তেছে 5 সেন্টিমিটার কিউব। কিন্তু আমি যদি তোমার 70°C কোনো একটা তোমার বেলুনের তাপমাত্রা ঠিক একই পরিমাণ বাড়াই, তাহলে কিন্তু আমার এটা আর 5 ডিগ্রি না বাইরা মাত্র 2 সেন্টিমিটার কিউব বাড়তেছে, বুঝছো? জাস্ট 2 সেন্টিমিটার কিউব বাড়তেছে, এটুকুই। এটা কি বুঝছো সোনারা? বুঝছো? এটা কমেন্ট করো। ও আচ্ছা, একটু স্লোলি বলবো। আচ্ছা 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 আচ্ছা, নওশিন, আচ্ছা নওশিনের কাছে ক্লিয়ার, জুইয়ের কাছে ক্লিয়ার। আচ্ছা ওয়াফি শোনো, দেখো
এই ক্ষেত্রে আমি রিলেশনটা কি পাচ্ছি, আয়তন প্রসারণ, গ্যাসের আয়তন প্রসারণ সহগামীটা আমি কি পাচ্ছি, বিটা ইজ ইকুয়াল টু 1/t। এটা বইয়ে আছে তোমাদের, এটা বই থেকে আছে। এখন এই জিনিসটা আসলে আমাদেরকে কি এক্সপ্লেইন করে, এটা আমাদের কি এক্সপ্লেইন করে, দেখো তো এই ক্ষেত্রে তাপমাত্রার সাথে আমার আয়তন প্রসারণটা ব্যস্তানুপাতিক হিসেবে আছে না। কিন্তু আমরা কি জানি যে কোনো একটা বস্তুর তাপমাত্রা বাড়লে তার কি হয়, আয়তন বৃদ্ধি পায়। কিন্তু এখানে আমরা দেখতেছি কি একটা ব্যস্তানুপাতিক রিলেশন। তাহলে ভাই জিনিসটা আসলে কি, কনসেপ্টটা আসলে কি? কনসেপ্টটা হচ্ছে, ধরো আমি আবার এখানে একটু লিখি, দেখো বিটা ইজ ইকুয়াল টু ওয়াফি, দেখো শোনা, বিটা ইজ ইকুয়াল টু 1/t। আচ্ছা, ধরো তোমার কাছে দুইটা বেলুন আছে, তো এই একটা বেলুন আছে, আবার হচ্ছে এইখানে আরেকটা বেলুন আছে। এই বেলুনের দুইটারই সেম আয়তন, আয়তন হচ্ছে ভাইয়া কি সেম, কিন্তু এই বেলুনের টেম্পারেচার হচ্ছে ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, আর এই বেলুনের টেম্পারেচার হচ্ছে ধরো 70 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি কি করলাম, কোনোভাবে এই তাপমাত্রাটা বাড়ায় দিলাম, বাড়ায় দিয়া ডেলটি তাপমাত্রাটা বাড়াইলাম হচ্ছে কত, ধরো 5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর হচ্ছে ঠিক এই ক্ষেত্রেও আমি তাপমাত্রা কতটুকু বাড়াইছি, বাড়াইলাম ধরো 5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই ক্ষেত্রে আমার আয়তনটা ডেল ভি বা আয়তনের বৃদ্ধি হবে এই ক্ষেত্রে যদি ধরো নিউমেরিক্যাল হিসাব না, জাস্ট বোঝার জন্য, হ্যাঁ, যদি এটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার কিউব হয়, আয়তন বৃদ্ধি যদি এখানে আমার 5 সেন্টিমিটার কিউব হয়, কিন্তু এখানে যেহেতু ব্যস্তানুপাতিক রিলেশন, এই কারণে এটার আমার সেম টু সেম কি হইতেছে না, 5 বলতে তোমার 5 সেন্টিমিটার কিউব বাড়বে না, এর বৃদ্ধিটা হবে বা তোমার হচ্ছে এর আয়তনের বৃদ্ধিটা হবে তুলনামূলক কম। দেখা যাবে যে এই ক্ষেত্রে আমার ডেল ভিটা 2 সেন্টিমিটার কিউবের মতো কিছু একটা হচ্ছে, অর্থাৎ আগের চাইতে কমে গেছে। বুঝছো, এই জিনিসটাই বোঝায়। ওয়াফি এবার বুঝছো শোনা? না 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 না, আমি এই জিনিসটাই তোমাকে বুঝাইলাম বাবা, ভলিউম তো ইনক্রিজ হবেই, কিন্তু পূর্বের তুলনায় হচ্ছে ওইরকম না। এবার আচ্ছা, আমার এখনো বুঝো নাই, উদাহরণটা থেকে বুঝো নাই? ও আচ্ছা, হ্যাঁ এবার বুঝছো, হ্যাঁ ও ঠিক আছে শোনা, ঠিক আছে। উসমান গনি বুঝছো শোনা? মানে হচ্ছে হ্যাঁ, দেখেন দেখো, এখানেও তোমার বাড়ছে, এখানেও বাড়ছে, এইখানেও বাড়ছে, মানে বাড়ছে তো টেম্পারেচারের সাথে সাথে আয়তন কিন্তু বাড়ছেই, কিন্তু এই যে বৃদ্ধিটা হচ্ছে আমার কি পূর্বের তুলনায় কি যাবে, কমে যাবে, বৃদ্ধিটা কমে যাবে। এখানে যদি তোমার 5 ডিগ্রি তোমার 5 সেন্টিমিটার কিউব বাড়ে, তাহলে তাপমাত্রা যেহেতু বেশি ছিল পূর্বে, এই কারণে এখানে বাড়বে হচ্ছে 2 সেন্টিমিটার কিউব, এইটুকুই। এবার ঠিক আছে, হ্যাঁ এই তো শোনা, ক্লিয়ার, থ্যাঙ্কস, ওকে ওকে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এই তো সাবাস ওয়াফি, বুঝতে পারছো রুবাইয়া? ওকে শোনা, ঠিক আছে। তোমরা না বুঝলে একটু কমেন্ট করো, বুঝছো? কারণ তোমরা যদি আমাকে না বলো যে ভাই আমি বুঝি নাই বা আপনার কথা বুঝতেছি না, বাবারে এটা তো লাইভ ক্লাস, এটা যদি আমার তোমার একদম সামনাসামনি হইতো, তোমাদের চেহারাটা দেখে আমি বুঝতে পারতাম যে বাচ্চারা বুঝে নাই, বা তোমাদের রিয়াকশন দেখে আমি বুঝতে পারতাম যে আমার বাচ্চাগুলা বুঝে নাই। কিন্তু এটা অনলাইন ক্লাস রে বাবা, তোমরা যদি আমাকে লিখে না বলো, জাস্ট টেক্সট না করো, তাহলে আমার বোঝার কোনো সোর্সই নাই বা ওই নাই যে আমার বাচ্চারা বুঝতেছে কিনা, ঠিক আছে না? তো এভাবে কমেন্ট করবা, ঠিক আছে শোনারা? সাদিয়া আক্তার, হ্যাঁ ওকে শোনা। দেখো তো এবার আমরা নেক্সট কোনটায় যাই? আচ্ছা, এটা হচ্ছে বাষ্পায়ন, বাষ্পায়নের নির্ভরশীলতা। দেখো ভাইয়ারা, বাষ্পায়নের নির্ভরশীলতা বলতে কি বোঝায়? বাষ্পায়ন বলতে হচ্ছে যে পানি কি হয়ে যায়, বাষ্পে পরিণত হয়ে যায় না, সেটাকেই বোঝায়। তোমার ফ্লোরে তুমি ধরো 1 গ্লাস পানি এখন যদি ফেলে দাও, দেখবা 2 ঘন্টা পরে পানিটা আর নাই, পানিটা কি হয়ে গেছে ভাইয়া, বাষ্পে কনভার্ট হয়ে গেছে। ওটা কি বলা হয়, সিম্পলি বাষ্পায়ন। এখন কথা হচ্ছে এই বাষ্পায়নটা কিসের কিসের উপর নির্ভর করে? বাতাসের প্রবাহ, স্বাভাবিকভাবেই বাতাসের প্রবাহ যদি বেশি হয় তাহলে বাষ্পায়ন বেশি হবে। সিম্পল একটা কনসেপ্ট চিন্তা করো, ধরো এটা তোমার বাসার মেঝে, এই মেঝের মধ্যে তুমি কিছু পানি এই জায়গায় ফেলে রাখছো, এই যে আমার পানি ফেলে রাখছো, ওকে, এটা হচ্ছে আমার পানি পড়ে আছে, এই পানির মধ্যে ধরে যে ফোঁটা 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 বাষ্পে পরিণত হচ্ছে। যত বেশি এই ফোঁটা ফোঁটার সংখ্যা থাকবে, এই গোল্লা গোল্লার সংখ্যা থাকবে, এটা হবে কি তোমার বাষ্পায়ন তত বেশি হবে। এখন ধরো বাতাসের প্রবাহ অনেক বেশি, বাতাসের প্রবাহ অনেক বেশি, তাহলে কি হচ্ছে আমার এই যে গোল্লা 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 বাষ্পগুলো আছে, ও কিন্তু এগুলো একদম ভাসায়া দূরে নিয়ে চলে যাবে, ভাসায়া কই নিয়ে যাবে, দূরে নিয়ে যাবে। তাহলে কি এই ক্ষেত্রে আর আমার গিচি 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 থাকতেছে, মানে একসাথে থাকতেছে
থাকতেছে না, কিন্তু স্পেসটা পাচ্ছে না, পুরো স্পেস ফাঁকা হয়ে যাচ্ছে না, বাতাস উড়ায় নিয়ে যাচ্ছে, যার ফলে অধিক পরিমাণে আমার পানি বাষ্পে পরিণত হতে পারবে। আর যদি বাতাস প্রবাহ না থাকতো তাহলে কি তো জানো, এই যে আমার বাষ্পগুলো ওরা আর ছড়ায় পড়তো না, ওরা নিজেদের মধ্যে আবদ্ধ থাকতো, দিন শেষে পুনরায় নতুন করে আর কি হইতো না, বাষ্প তৈরি হওয়ার সুযোগ পাইতো না। এটা হচ্ছে আমার বাতাসের কারণে হয়, একই সব কনসেপ্ট। দেখো তরলের উপরিভাগের ক্ষেত্রফল, এটা সুন্দর একটা উদাহরণ হচ্ছে, তুমি যদি 1 গ্লাস পানিকে কি করো বা খোলা জায়গায় রেখে দাও, তো হচ্ছে এটা 2 ঘন্টা পর যদি একটু কমে, তুমি যদি ঠিক একই পরিমাণ পানি একটু প্লেটের মধ্যে ছড়ায় রাখো, দেখবা প্লেট থেকে অধিক পরিমাণ পানি বাষ্পে পরিণত হয়ে প্লেটের পানি কমে গেছে। অর্থাৎ তুমি যদি আয়তন বাড়ায় দাও, তোমার বাষ্পের পরিমাণ হবে কি বেশি। তরলের প্রকৃতি স্বাভাবিকভাবে, ধরো মধু আর পানি রাখছো, মধুরতে বাষ্পের পরিমাণ কি হবে, বাষ্পায়ন হবে কম, পানিতে বাষ্পায়ন হবে বেশি। উষ্ণতা, তুমি যদি উষ্ণতা অধিক গরম গ্রীষ্মকালে, স্বাভাবিকভাবে কি হয়, তুমি যদি একদম প্রখর রোদ, গ্রীষ্মকাল না বলি, তুমি প্রখর রোদের মধ্যে হচ্ছে তুমি কি করছো, কিছু পানি রাখছো, একদম ঘরের মধ্যে কিছু পানি রাখছো, স্বাভাবিকভাবেই ওই যে প্রখর রোদ বা বেশি উষ্ণ জায়গা থেকে কি হবে, আমার পানি বাষ্পে বেশি পরিণত হবে। বাতাসের চাপ বা কি বাতাসের শুষ্কতা। আচ্ছা, বাতাসের চাপ যত কি হয় এখানে জানো, বাতাসের চাপ যত, আমি তুমি কনসেপ্টটা ভুলে যেতে পারে, মাথায় আসতেছে না। বাতাসের চাপ, অ্যাজ ফার অ্যাজ আই নো, বাতাসের চাপ যদি বেশি হয়, তাহলে আমার কি হয় জানো, তার একটু চিন্তা করে নি, বাতাসের চাপ যদি কম হয় তাহলে তোমার অবশ্যই শুষ্কতাটা বেড়ে যাবে। কি হবে দেখো, এটা কিন্তু প্যাচ লাগছে আমার, কিন্তু আমি একটু সিম্পলি একটা চিন্তা ভাবনা করে বলে দিতে পারলাম। কিরকম ভাবে দেখো, বাতাসের চাপ যদি বেশি হয় তাহলে কি করবে জানো, বাতাসের চাপের বেশি থাকার কারণে আমার এই যে গুলারে ও কি করবে, বাতাস কি করবে, চাপ দিয়ে এক জায়গায় রাখার, মানে ওই পানির সারফেসের উপরেই রাখার চেষ্টা করবে, ওদেরকে আর চারিদিকে ছড়াইতে দিবে না, কারণ বাতাসের চাপ বেশি। কিন্তু বাতাসের চাপ যদি তুলনামূলক কম থাকে, অর্থাৎ ফাঁকা স্পেস বেশি পায়, তাহলে কি হবে, আমার এই যে গুল্লা বাষ্পগুলা আছে, এই বাষ্পগুলা খুব তাড়াতাড়ি ছড়ায় যাইতে পারবে। আর বাষ্পগুলা, তোমার বাষ্পের ফোঁটাগুলা যত তাড়াতাড়ি ছড়ায় যাবে, আমার বাষ্পায়ন তত বেশি হবে। সো বাষ্পায়নের চাপ যত কম হবে, স্বাভাবিকভাবেই আমার এই বাষ্পায়ন হবে কি তত বেশি। এটা কিন্তু সুন্দর একটা এমসিকিউ, এগুলো কিন্তু সবগুলো এমসিকিউ তে থাকবে। আচ্ছা, বাতাসের শুষ্কতা, ওই যে বাতাস যত বেশি শুষ্ক হবে, স্বাভাবিকভাবেই বাষ্পায়ন তত বেশি হবে। এই তো কনসেপ্ট, বুঝছো সোনারা? একটু কমেন্ট করো। না, এটা 1/Δt কি হচ্ছে ফর্মুলা? হ্যাঁ, এটা মনে রাখতে পারো, 1/Δt হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, এবার মনে রাখতে পারো, তাহলে বুঝছি স্যার। ওকে, বলবে ওকে, ক্লিয়ার। আচ্ছা, আর আপেক্ষিক তাপ আছে, আর হচ্ছে ক্যালোরিমিতি আছে না। আচ্ছা, ক্যালোরিমিতির ম্যাথ কালকে করবো, আজকে জাস্ট একটু বুঝাই দিই, কারণ ছিল না যেহেতু আজকে। দেখো, আপেক্ষিক তাপ বলতে আসলে কি বোঝায়। আপেক্ষিক তাপ একটা মনে আছে, তাপ ধারণ ক্ষমতা মনে একটা আছে, সি। আচ্ছা, আপেক্ষিক তাপ বলতে আসলে বোঝায় এস ইজ ইকুয়াল টু, এটা তোমার সারা জীবন লাগবে, আপেক্ষিক তাপের কনসেপ্টটা, এটা সারা জীবন লাগবে। সেটা হচ্ছে এম বাই, আচ্ছা আমি একটু ভুল করে ফেলছি, কিউ, এটা মনে রাখবা, কিউ বাই এম ডেল টি। হ্যাঁ, এখান থেকে এটা মাথায় রাখো, কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল টি, অথবা ডেল থিটা রাখতে হবে, ডেল, হ্যাঁ ডেল টি রাখো, বই যেহেতু তোমাদের ডেল টি আছে, এম এস ডেল টি। দেখো শোনারা, এক্ষেত্রে আমার কি বলছে, কিউ ইজ ইকুয়াল টু, এখানে আমার কি বলছে দেখো, আপেক্ষিক তাপ সূত্রটা আমি সিম্পল ভাবে করার জন্য আমরা এম এর ভ্যালু 1 ধরবো, ডেল টির ভ্যালু 1 ধরবো। অর্থাৎ কোনো একটি পদার্থের একক ভরের বস্তুর তাপমাত্রা, কোনো একটি একক ভর, হ্যাঁ এটাকে কি বলতেছি, একক ভরের, হ্যাঁ একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা, এখানে কি আছে, এক একক বৃদ্ধি করতে আমাকে যে পরিমাণ তাপ দিতে হয় তাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক তাপ। যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে পানির ক্ষেত্রে কত ভাই, 4200 জুল কেজি পার কেলভিন, আর পানির ক্ষেত্রে এটা, বুঝছো? দেখবা স্বর্ণের ক্ষেত্রে অনেক বেশি, মানে স্বর্ণ বলতে হচ্ছে লোহার ক্ষেত্রে অনেক বেশি, না সরি, লোহার ক্ষেত্রে অনেক বেশি না কম, একটু কমেন্ট করো তো আমাকে, আমি কিন্তু ভুলে যাচ্ছি। হ্যাঁ ভাই কিন্তু ভুলে যাচ্ছে, যদি জানো একটু কমেন্ট করো। অর্থাৎ এই ক্ষেত্রে আমার কি করতে হয়েছে, শোনা, তুমি বই পড়াস না বেটা, এটা আমি মুখে বলতেছি। দেখ শিবলি বড়ুয়া, দেখো শোনা, দেখো সংখ্যাটা দেখো, কোন একটি একক ভরের এই দেখো, কোন একটি একক ভরের বস্তুর তাপমাত্রা
এক একক বাড়াতে যে পরিমাণ কি লাগে, তাপ লাগে, এটা হচ্ছে আমার তাপ, যে পরিমাণ তাপ লাগে। লিখবো? আচ্ছা যাক, একটা ছেলে কমেন্ট করছে, লিখি। একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা এক একক বাড়াতে যে তাপ লাগে বা তাপ শক্তি লাগে বলতে পারো, তাকে ওই বস্তুর, ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। এই তো, এই আমার সংজ্ঞা শোনারা, এইটুকুই। একক ঘরের কোনো বস্তুর তাপমাত্রা আমি যদি একক বাড়াই, যে তাপমাত্রা লাগে তাকে বলা হচ্ছে আমার আপেক্ষিক তাপ। আচ্ছা, কি কেউ কিছু বলছে? ওয়াফি কি বলছে? ও ভারত, ও সাবাস ভারত, ক্লিয়ার। জি। আচ্ছা, তো তোমার এই ক্ষেত্রে কিছু দেখো, তোমার হচ্ছে এই যে আমার পানিতে আমি যদি কোনো পানির ধরো টেম্পারেচার জাস্ট 1 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়াতে চাই, আমার তাপ শক্তি কত? প্রায় 4200 জুল তাপ আমাকে এখানে দিতে হবে। বুঝতে পারছো? ঠিক এইভাবে অনেক পদার্থের যার হচ্ছে তোমার ধরো তাপ ধারণ ক্ষমতা বেশি, তাহলে তার কি করতে হবে? একটু সামান্য একটু তাপ টেম্পারেচার বাড়ানোর জন্য আমাকে আরো বেশি তাপের প্রয়োজন হবে। আবার দেখো কঠিন পদার্থ যেমন লোহার তাপমাত্রা বাড়াইতে আমার কি খুব কম তাপের প্রয়োজন হয়, কিন্তু খুব কম তাপ দিলেই তার তাপমাত্রা বাইরে যায়। ঠিক আছে না? ঠিক এইভাবে আমরা কি করতে পারি? আপেক্ষিক তাপ চিন্তা করতে পারি। আর আপেক্ষিক তাপ থেকে আমরা জাস্ট এই যে এটা মাথায় রাখবো, এমএস ডেল টি। ঠিক আছে সোনারা, বুঝছো? আচ্ছা, আমার ক্লাস কি বোঝা যাচ্ছে? এই ক্লাসটা মানে কোনো কিছু বুঝো নাই আমাকে কমেন্ট করে বাবারা। ওকে ওকে, একটু কমেন্ট করিস তোরা সোনারা, একটু কমেন্ট করিস। না বুঝলে তোর কমেন্ট না করস, আমি তো বুঝবো না তোরা বুঝতেছিস কিনা বাবারা, একটু কমেন্ট করিস, হ্যাঁ। আচ্ছা, আর দিন শেষে লাস্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি হচ্ছে আজকে ম্যাথটা দেখবো না, হ্যাঁ। দেখো নেক্সট ক্লাসটা হচ্ছে ক্যালোরিমিতির উপরে কয়েকটা সিম্পল কয়েকটা ম্যাথ থাকবে, আর হচ্ছে আমাদের আরো কিছু ম্যাথ থাকলে ওই ম্যাথগুলা থেকে আমরা সলভ করবো আর কি, হ্যাঁ। দেখো ক্যালোরিমিতি আমাকে কি বলছে, ধরো এখানে একটা সিম্পল একটা উদাহরণ দেই। আমরা কি দেখলাম? কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল টি। অর্থাৎ তুমি যদি একটা একটু খুব কান খাড়া রেখে শুনো, একটা ধরো একটা বালতি ভর্তি পানি আছে, এই পানির মধ্যে তুমি হচ্ছে একটা লোহার দণ্ড, উত্তপ্ত লোহার দণ্ড ফেলে দিলা। ফেলে দেওয়ার কারণে আমার এই লোহার দণ্ডটা কি করবে ভাইয়া? তাপ হারাবে। সে তাপ কাকে দিবে? পানিকে দিবে না? সে এই যে আমার বিকার ভর্তি পানি আছে, এই যে পানি আছে, এই পানির মধ্যে কি করবে? তাপ ছেড়ে দিবে, কিউ ছাড়বে। কিউ হচ্ছে আমার তাপ, সে কি করবে? তাপ ছেড়ে দিবে। আচ্ছা, আর এই যে এটা আমি যদি কিউ1 ধরি, আর আমার পানিটাকে আমি যদি কি ধরি জানো? কিউ2। পানিটার জন্য কি হবে জানো? এম এস ডেল টি। এটা ধরো আমি লোহার জন্য 1 ধরতেছি, পানির জন্য 2 ধরতেছি, MS2 ডেল টি। অর্থাৎ এই ক্ষেত্রে মূল হিসাবটা আসলে কি? মূল কথা হচ্ছে আমার লোহাটা ঠিক যে পরিমাণ তাপ ছাড়বে, আমার পানিটা ঠিক একই পরিমাণ পানি, একই পরিমাণ তাপ সে গ্রহণ করবে। অর্থাৎ এক্ষেত্রে তাপের কোনো কি হবে না? নষ্ট হবে না, তাপ কি অপচয় হবে না। যে পরিমাণ তাপ ছাড়বে একটা পদার্থ, ঠিক তার সাথে বা তার সংশ্লিষ্ট পদার্থটা, তো এই ক্ষেত্রে লোহা যদি যে পরিমাণ তাপ ছাড়বে, পানি ঠিক একই পরিমাণ তাপ সে গ্রহণ করবে। এটাই বুঝাইতেছে ক্যালোরিমিতি বলতে আমাকে এটাই বোঝায়। তোমার হচ্ছে বর্জিত তাপ ইজ ইকুয়াল টু গৃহীত তাপ। মাথায় রাখতে পারো, যেখানে আমরা লিখতে পারি কিউ বর্জিত ইজ ইকুয়াল টু কিউ গৃহীত। যেমন ধরো এখানে এখানে আমি হচ্ছে এখানে দেখবো আরেকটা, এই যে দেখো এইটা আমরা মাথায় রাখতে পারি। দেখো এই ক্ষেত্রে কি বলছে লাস্ট, এত তাপমাত্রার একটি উত্তপ্ত 10 গ্রাম ভরের একটি লোহা একটি পাত্রে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিতে ছেড়ে দেওয়া হলে পানির তাপমাত্রা কত হবে? ঠিক আছে না? এরকম একটা ম্যাথ আমরা দেখতেছি। আচ্ছা, লোহার আপেক্ষিক তাপ হচ্ছে, লোহার আপেক্ষিক তাপ কই দেয়া আছে? দেয়া নাই না? লোহার আপেক্ষিক তাপ আমরা লোহাটাকে 1 ধরলাম, হ্যাঁ লোহাকে 1 ধরলাম, 0.43 × 10⁻, কত দেখি তা দেখে নি,
10⁻³ আর হচ্ছে আমার লোহার, ম্যাথটা বুঝলেই শেষ। লোহার আর হচ্ছে একটা পানিরটাকে ধরলাম হচ্ছে আমার S2, 4.2 × 10⁻³ ঠিক আছে, জুল পার কেজি পার কি কেলভিন পার কেজি পার কেলভিন, ওকে পার কেজি পার কেলভিন, ওকে। দেখো এই ক্ষেত্রে আমার লোহাটা কি পরিমাণ তাপ হারাচ্ছে, আমি এখানে কি লিখতে পারি, কিউ বর্জিত সমান কিউ গৃহীত, এটা আমার ক্যালোরিমিতি বলে। ক্যালোরিমিতি আমাকে কি বলে, যে পরিমাণ তাপ বর্জিত হবে সেই পরিমাণ তাপ এখানে গৃহীত হবে, ওকে। দেখো এবার এই ক্ষেত্রে আমার বর্জিত তাপ কতটুকু, দেখো তো, বর্জিত তাপ হচ্ছে ওই যে M1S1 ΔT, আবার এখানে কি হবে M2S2 ΔT, গৃহীত হচ্ছে কি পানি, এখানে পানি গ্রহণ করতেছে না তাপ, পানির তাপমাত্রা কম, সে গ্রহণ করবে, আর আমার এই যে লোহাটা কি করবে, তাপ ছাড়বে। আচ্ছা, তো আমার লোহার জন্য ভর কত ছিল, 10 গ্রাম মনে ছিল, বাই 1000, আমি কেজিতে কনভার্ট করলাম, 0.43 × 10⁻³ ছিল, এটা হচ্ছে আর কি ছিল, আপেক্ষিক তাপ। আচ্ছা, আর তোমার টি ছিল 120, বুঝছো, T1 ছিল 120, আর হচ্ছে আমরা ধরলাম মিশ্রণের তাপমাত্রা হবে টি, মিশ্রণের একটা নতুন তাপমাত্রা পাবে না, তুমি একটা পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে একটা গরম লোহা দিচ্ছ, তাহলে কি হবে, মিশ্রণের একটা নতুন তাপমাত্রা পাবে না, ওটাকে ধরলাম হচ্ছে টি, বুঝছো, টি হচ্ছে ধরো মিশ্রণের তাপ। মিশ্রণের তাপ, টি হচ্ছে মিশ্রণের তাপ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল কার, বেশি থেকে কম বিয়োগ করব, বেশি ছিল লোহার, লোহা থেকে আমি টি বিয়োগ করব। আচ্ছা, এখানে মনে রাখতে পারো কোনটা থেকে কোন টি বিয়োগ হবে, এটা বিয়োগটার জন্য মাথায় রাখতে পারো হচ্ছে যার তাপমাত্রা বেশি সেটা থেকে আমার মিশ্রণের তাপ বিয়োগ হবে, আর যার তাপমাত্রা কম, যার তাপমাত্রা বেশি, লোহার তাপমাত্রা বেশি ছিল বলে এখান থেকে আমরা মিশ্রণের তাপটাকে বিয়োগ করছি, আর যার তাপমাত্রা কি হবে ভাইয়া, যার তাপমাত্রা কম, যেমন পানি ছিল, পানির এটা যে কত ভর ছিল, কত 1 লিটার মনে ছিল, 1 লিটার ছিল, 1 লিটার বলতে হচ্ছে 1 কেজি, হ্যাঁ, 1 × 4.2 × 10⁻³ লিখলাম, এই যে এম এবং এস এর বসাইলাম, আর টি কি হবে, কোনটা থেকে কোনটা বিয়োগ হবে, এখানে আমার পানির তাপমাত্রা কম না, তো যার তাপমাত্রা কম তার হচ্ছে মিশ্রণের তাপমাত্রা থেকে তার তাপমাত্রা বিয়োগ হবে, মিশ্রণের তাপমাত্রা ছিল টি, তাপমাত্রা কম না, পানির কম, তো পানির হচ্ছে বিয়োগ হবে, আর পানির কত ছিল দেখে নিয়ে দাঁড়াও। আচ্ছা, পানির হচ্ছে তাপমাত্রা হচ্ছে কত ভাই, পানির তাপমাত্রা হচ্ছে 30, এখানে মনে আমার সেলসিয়াস থেকে কেলভিনে মনে কনভার্ট করতে হয়, না কেলভিনে কনভার্ট করছে না, তো কেলভিনে কনভার্ট করেনি, হ্যাঁ এভাবেই হবে। দেখো এখান থেকে তুমি যদি কনভার্ট করো, ম্যাথটা করো, এরকম যদি হয় তাহলে আমি এখান থেকে হিসাবটা কইরা টির ভ্যালু বের করব, তো এখান থেকে আমি টির ভ্যালু কত পাই, ক্যালকুলেটরে সলভ করলে পাবা, ঠিক আছে, দরকার নাই আজকে সলভ করতে না পারো তাও সমস্যা নাই, এটা আমি কালকে হচ্ছে এই টাইপের ম্যাথই সব করাই দিব, ঠিক আছে, একটু বুঝাই দিলাম আর কি, বেসিক একটা এক্সেন্স বুঝাই দিলাম, এইটুকু কি বুঝছো বাবারা, একটু কমেন্ট করো তো, না বুঝলেও সমস্যা নাই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসটা হবে এখান থেকে শুরু। এই তো ঠিক আছে, ওকে, ওয়াফি বুঝছে, ওসমান গনি বুঝছে, রুবাইয়া বুঝছে, হ্যাঁ হ্যাঁ ওয়াফি বুঝছে, জুই বুঝছে, আচ্ছা শুধু আমার কয়েকটা বাচ্চাই কমেন্ট করে, আর বাচ্চারা কই, এই আতিফ তুমি কই, আফরিন কই, তারপরে মিথিলা কোথায়, মুসা কবির কই, নাউশিন অনিশা কোথায়, তুমি বুঝছো, তোমরা পারবান বুঝছো, রাফিয়া বুঝছো, সাদিয়া আক্তার, আহারে কই বাচ্চারা, তারপরে শিবলি বড়ুয়া, শিবলি বড়ুয়া কয়েকটা কমেন্ট করছে আজকে, শিবলি বড়ুয়া, হ্যাঁ শিবলি বড়ুয়া কমেন্ট করছে, আর বাচ্চারা কই, এই আমার জায়েদ কই, হ্যাঁ, তারপর হচ্ছে অর্ণব নাই, আল্লাহ এই বাচ্চারা আজকে কমেন্টই করে নাই, একশো অবস্থা, হ্যাঁ হ্যাঁ করছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অর্ণব করছে, ওকে ওকে, আচ্ছা বুঝছো তো সবাই, না বুঝতে কমেন্ট করছে, স্যার আমি বুঝিনি, আপনার ক্লাস ভালো লাগে না, এটা করতে হবে তো, না বললে আমি কেমনে বুঝবো শোনারা, শুধু জাস্ট কয়েকটা বাচ্চারা কমেন্ট করে, তোমরা কেউ কমেন্টই করো না, কেমনে কি, হ্যাঁ দেখছি দেখছি শোনা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে শোনা, একটু ক্লিয়ার করে লিখবো, তোমরা বুঝতেছো না, দাঁড়াও এটা একটু জুম করে দিই, হ্যাঁ আল্লাহ, এই দেখো
ওকে, ঠিক আছে, এই তো এটা আমার পয়েন্ট, হ্যাঁ দশমিক, দশমিক, ওকে ঠিক আছে। এবার ওকে, ওসমান গনি ওকে ক্লিয়ার, নৌশিন অল ক্লিয়ার। ও আচ্ছা ঠিক আছে নৌশিন, দেখছি, সরি সরি বাবা। সাদিয়া আক্তার বুঝছি, ওকে শোনা, এই তো সব, হ্যাঁ এই তো সবাই কমেন্ট করছে এবার। পারবানো, ওকে 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 ওকে, অ্যালকেমিস্ট ক্লিয়ার, এই তো বুঝছি, যাক ভালো লাগছে, এবার ভালো লাগছে, ওকে শোনারা সবাই কমেন্ট করছে। দেখো তাহলে আজকের এই পর্যন্ত, এই ক্লাসটা শীর্ষক এই পর্যন্ত থাকুক। তো আমরা কি করবো, নেক্সট ক্লাস হচ্ছে, নেক্সট লাইভ ক্লাস থাকবে আমার সাথে আজকে ইনশাআল্লাহ 9:30টার দিকে ফুল এনার্জিতে। আমরা কি করবো, আজকে একটা গেমটা খেলতে হবে এবং গেমে আজকে আমরা জিতবো। ক্লাস 9 এর বাচ্চা বেশি কমেন্ট করে নাকি ক্লাস 10 বাচ্চা? এই পর্যন্ত আমি যতটুকু দেখছি ক্লাস 9 সবসময় জিতছে, ক্লাস 10 তাদের সাথে পারেই নেই, এক ক্লাস সিনিয়র হলেও তারা পারে না, ইজ্জত আটা নেই তাদের। তো আমি চাই তোমরা জিততেই থাকো, সো একটা ম্যাচ জিতছো আবার হারবা এরকম যাতে না হয়। সবাই কমেন্ট করবা, ম্যাচ শেষ করার আগে কমেন্ট করবা, এমসিকিউ থাকলে এমসিকিউ গুলো আগে সলভ করবা, ভুল হোক যাই হোক তুই আগে কমেন্ট করবি। তোরা যে ভালো সবাইকে চোখে আঙুল দিয়ে দেখাইতে হবে বাবারা। আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, সবাইকে আসবা তো নাকি? দাওয়াত কি কবুল করছো ভাই? আর কম্পিটিশন কবুল করছো? আগের ক্লাসে কিন্তু কোবাইতেছিলা, এবার কিন্তু আমি চাই হ্যাঁ রে, এবার যদি না জিততে পারো আমার ইজ্জত শেষ, যে আমি ক্লাস 9 এর বাচ্চাদের সবসময় বড়াই করি, আমার ক্লাস 9 এর বাচ্চারা নাই, এই হইলো? ওকে, ওয়াফি কবুল করছে, রুবাইয়া কবুল করছে, জুই, ওকে। সো সবাই এনার্জি থাকবে তো? ওকে, জায়েদ, হ্যাঁ এক্সট্রা ক্লাসে 9:30টায় ক্লাস, ওসমান গনি এমসিকিউ হ্যাঁ দিব। সো আজকে হবে, রাজি হবে, ওকে। তো বাবারা আজকে তাহলে এবার রুবাইয়া, ওকে ইয়েস স্যার ইনশাল্লাহ, ওকে তাহলে সবার অপেক্ষায় আমি থাকলাম, থাকুক আজকে পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।